আচ্ছা, এখানে আজকে যে আইটেমটা দেখেন অর্গানাইজেশন ম্যানেজমেন্ট। অর্গানাইজেশন ম্যানেজমেন্ট মানে তো বোঝেন, ম্যানেজমেন্ট মানে কিন্তু একটা যে সেট অফ অ্যাক্টিভিটিস। সেট মানে বোঝেন না, যে বিভিন্ন জিনিসের আপনার মনে করেন কি থাকে, সমষ্টি থাকে। তো মনে করেন এখানে আপনার প্ল্যানিং থেকে শুরু করে কন্ট্রোলিং পর্যন্ত, এর ভেতরে আপনি কিভাবে মোটিভেট করবেন মানুষদেরকে, কিভাবে একই কাজ করতে তারা যেন কি হয়, কখনো কাজ করতে গিয়ে এইটা অনুভব না করে যে সে সাফারার, এইটা মাথায় রাখা, এবং তাদেরকে যেন যে কাজটা করা হচ্ছে যেন সে কাজের ভেতর সন্তুষ্টি খুঁজে পায়, যে আমরা যে কাজটা করতেছি এই কাজটা সে কীভাবে মানে ন্যায্য বেতন এবং হচ্ছে ন্যায্য সময় এবং কোনো প্রকার সাফারিং ছাড়াই করতেছে, এইসব বিষয়গুলোই মাথায় রাখতে হবে। তো দুইটা কিওয়ার্ড এখানে আছে দেখুন। এক নাম্বার হচ্ছে অর্গানাইজেশন, দুই নাম্বার হচ্ছে ম্যানেজমেন্ট। এখন দেখেন ম্যানেজমেন্টের মানে কিন্তু এখানে হচ্ছে নির্দিষ্ট কিছু কাজ থাকবে, যেমন প্ল্যানিং থাকবে, তারপরে হচ্ছে কি আপনার অর্গানাইজিং, এরপরে দেখবেন আরও অনেক কিছু আছে, যেমন স্টাফিং আছে, তারপরে হচ্ছে কি মোটিভেটিং, কন্ট্রোলিং, এর ভেতরে এরকম অনেক কার্যক্রম আছে যেগুলো আসলে ম্যানেজমেন্ট, এইটা দ্বারা আসলে ম্যানেজমেন্ট বোঝায়। যেমন সবচেয়ে ভালো ম্যানেজমেন্টের উদাহরণ হচ্ছে যে কোনো দেশের সরকার প্রধানরা, দেখবেন এটা আমাদের দেশ না, মনে করেন যে কোনো দেশের সরকার প্রধান সে তার পুরোপুরি দেশটাকে যেভাবে ম্যানেজ করতেছে, এটা হচ্ছে ম্যানেজমেন্টের সবচেয়ে ভালো বা বাস্তব উদাহরণ। তার মানে তাদের তো মনে করেন একটা প্ল্যানিং থাকে, কারণ সামনে যে নির্বাচন হোক বা অন্য যে কোনো বিষয় থাকুক সেটার উপর ভিত্তি করে কিন্তু তারা সব কিছু সেভাবে কি করে আপনার সেই প্ল্যানে সেট করে। এবং দেখেন দিন শেষে কিন্তু তাদের একটা কন্ট্রোলিংয়ের জায়গাও রাখতে হয়, যে মনে করেন সরকারের কিছু কিছু জায়গায় থাকে যেমন সেলফ ইন্টারেস্ট থ্রেট থাকে। মনে করুন যে কোনো কাজে আপনার কাছে হয়তোবা দুইজন লোক আসছে, হয়তোবা দেখেন না যে নদীতে মাঝে মাঝে ভাঙন হয়, আবার একদিকে কি হয় চর হয়। তো দেখা যাচ্ছে যে রাস্তার পাশে এরকম চর হয়েছে, নদীতে চর পড়ছে, এখন দেখা গেল সেইটা দুইটা গ্রুপ সেইটার উপর দখল দিছে। এখন দুইটা গ্রুপই মনে করেন মোটামুটি শক্তিশালী, এরকম এখন চেয়ারম্যানের কাছে গেছে বিচার নিয়ে। হ্যাঁ, এখন চেয়ারম্যান কি করবে, চেয়ারম্যান তো আর অর্ধেক দুজনকে দিতে পারবে না, চেয়ারম্যান হয়তো বা যে কোনো একজনের গ্রুপে রায় দিবে। এখন চেয়ারম্যান যেভাবে যেটাই করুক, চেয়ারম্যান কিন্তু একজনের সন্তুষ্টি পাবে, একজনের সন্তুষ্টি পাবেন না, বুঝতে পারলেন? এখন এই চেয়ারম্যান মনে করেন যাকেই জমির বন্দোবস্ত দিয়ে দিক, তারপরে কিন্তু চেয়ারম্যানের একটা ভোট হারাচ্ছে। এটা কি চেয়ারম্যানের সেলফ ইন্টারেস্টের একটা থ্রেট আছে না, যে তার তো একটা জায়গা থেকে অসন্তুষ্টির জায়গা ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো কিছু কিছু কাজ আছে আপনি যে পক্ষই নেন সে পক্ষতে আপনার নির্দিষ্ট পরিমাণ কি থাকতেছে, থ্রেট থাকতেছে বা ঝুঁকি থাকতেছে বা আপনার ক্ষতি থাকতেছে। এরকম কিছু থাকে যে মিউচুয়ালি আপনার বোথ সাইড উইল বি, ওই যে দোধারি করাত বলে না, যে আপনি যেটাই করেন না কেন আপনার দুদিকেই ক্ষতি। তো ওরকম কিছু বিষয় থাকে। আর ম্যানেজমেন্টের মনে করেন সবচেয়ে ভালো উদাহরণ হলো, সর্বপ্রথম উদাহরণ হচ্ছে যে কোনো দেশের সরকার প্রধান, এটা হতে পারে রাজকীয় সরকার, হতে পারে গণতান্ত্রিক সরকার, বা মন্ত্রী পরিষদ শাসিত কিংবা রাষ্ট্রপতি প্রধান সরকার। আর এই মন্ত্রী পরিষদ শাসিত আর রাষ্ট্রপতি প্রধান সরকারের পার্থক্য জানেন? মেন বিষয়টা হচ্ছে যেগুলো গণতান্ত্রিকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার, এখানে প্রধানমন্ত্রীকে নির্বাচন করেন হচ্ছে মন্ত্রীরা, ঠিক আছে? মন্ত্রীরা নির্বাচন করবেন যে আমাদের প্রধান ইনি হবেন, এবং তারপরে যেমন মনে করেন এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি হচ্ছে মন্ত্রী পরিষদ, ওখান থেকে কি হয়েছে সবাই ভোট দিয়ে তাকে প্রধান বানিয়েছেন, এবং তিনি কিন্তু তারপরে মন্ত্রী পরিষদ গঠন করছেন, ঠিক আছে? মন্ত্রী পরিষদ বা প্রধানমন্ত্রী শাসিত সরকারে হয় কি, দেখবেন আপনি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারবেন যে আমাদের এখানের বাজেটটা এরকম ছিল, আমরা এখনও এটা পাইনি, আমরা কবে নাগাদ এটা পেতে পারি। দেখবেন এটা আপনার মন্ত্রী পরিষদ শাসিত সরকারে কিন্তু এটা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়।
এবং দেখবেন এই প্রশ্নের সম্পূরক উত্তর কিন্তু প্রধানমন্ত্রী দিয়ে থাকেন। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতিকে কোনো প্রশ্ন করা যায় না। আপনি কিন্তু দেখবেন না যে ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেনকে কেউ প্রশ্ন করছে, কেউ প্রশ্ন করছে, কারণ এটা ধরাই হয় সে যেটা করবে সেটাই সঠিক, সে প্রশ্নের ঊর্ধ্বে, তাকে প্রশ্ন করার মতো এখতিয়ার মন্ত্রী পরিষদের কারণে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূল পার্থক্য, যে আপনি প্রধানমন্ত্রীকে যে কোনো কাজের বিপরীতে ওই কাজের সম্পূরক প্রশ্ন করতে পারবেন, যে আপনি এটা করতেছেন, হয়তো বা এটা ভুল বা এটা দ্বারা ক্ষতি হবে বা এরকম হবে, এটা কিন্তু সংসদে আপনি তুলে ধরতে পারবেন। কিন্তু যেগুলো রাষ্ট্রপতি শাসিত সরকার, সেখানে আপনি রাষ্ট্রপতির কোনো কাজের বিপক্ষে কোনো মত কিংবা কোনো প্রশ্ন কিংবা কোনো প্রকার কোনো বিষয় তুলতে পারবেন না। এটাই হচ্ছে মূল জিনিস, বুঝতে পারলেন? আপনি দেখছেন যে যা হচ্ছে রাষ্ট্রপতিতে শাসিত সরকার কিংবা রাজা শাসিত সরকার, সেসব দেশে কোথাও কোনো প্রশ্ন করছে তাকে, অপশনই নাই। বোঝা গেল? এটা হচ্ছে মূল জিনিস। বেটার আমি আমার রাষ্ট্রের একজন মানুষ হয়ে আমি কোশ্চেন করতে পারতেছি না, বা আমার প্রতিনিধি হিসেবে যে মন্ত্রী সেও কিন্তু কোশ্চেন করতে পারতেছে না রাষ্ট্রপতিকে, এটা কি খারাপ দিক না ভালো দিক? এখন মনে করেন আপনি যে দেশেই করতেছেন, যেমন মনে করেন রাষ্ট্রপতি শাসিত সরকার হবে নাকি প্রধানমন্ত্রী শাসিত সরকার হবে, এই বিষয়টা তো পরবর্তীতে নির্ধারণ করে কারা? যারা এমপি মন্ত্রী আছে সেখান থেকে আসতেছে, বুঝতে পারেননি? এখন উভয় ক্ষেত্রে মনে করেন বিষয়টা হলো, আপনি তো সরাসরি যেমন জনগণের প্রতিনিধি হিসাবে কে থাকে? এমপিরা থাকে না? যেমন দেখেন বাজেট যখন ঘোষণা হয়, বাজেট ঘোষণার আগে কিন্তু ওই বাজেটটাকে মন্ত্রী পরিষদে বা সংসদে আইনসভায় পাশ হতে হয়, যে আমরা আগামী বছর শিক্ষা খাতে এত টাকা ব্যয় করব, স্বাস্থ্য খাতে এত টাকা ব্যয় করব, এবং এইটা এরকম করে দেখবেন তখন কিন্তু অর্থমন্ত্রী প্রস্তাব রাখেন, এবং সেই প্রস্তাব রাখার পক্ষে তারপরে কিন্তু শেষে বলা হয় আপনারা কি এই বাজেটের পক্ষে আছেন, তাহলে হা বলুন। এবং দেখবেন ওখানে সকল এমপিরা তখন, বিরোধী দলেরা বলুক বা না বলুক সেটা তো সমস্যা নেই, তখন হা বললে ওই বাজেট এটা পাশ হয়ে যায়। তার মানে কি, ওখানে হা না ভোট নেওয়া কিন্তু পুরা জনগণের কাছ থেকে সম্ভব না, বিরাট সময় এবং খরচের ব্যাপার। এবং প্রত্যেক অঞ্চলের যিনি এমপি আছেন তিনি ওই অঞ্চলের সকল জনগণের প্রতিনিধি হিসাবে তাকে ধরে নেওয়া হয়, বুঝতে পারছেন? এখন প্রশ্নের বিষয়টা হলো কি, এইটা ডিপেন্ড করতেছে, যেমন দেখবেন এক এক পরিস্থিতি বা এক এক জায়গায় সিস্টেমটা একরকম, তবে প্রশ্নর স্কোপ থাকাটা ভালো, বুঝতে পেরেছেন? একেবারে যখন প্রশ্ন থাকবে না, হ্যাঁ, তখন সাধারণত আপনি দেখা গেল বিরোধিতা ছাড়া কোনো প্রশ্ন তুলতে পারবেন না, কারণ তখন আপনাকে সম্পূর্ণ বিরোধিতার জায়গা খুঁজতে হবে। কিন্তু যখন আপনি প্রশ্ন করার জায়গা পাবেন, তখন আপনাকে বিরোধিতা ছাড়াও আপনি প্রশ্ন বা যে কোনো সমস্যা তুলতে পারবেন। সে বিষয়ে বিরোধিতা মনে করেন প্রধানমন্ত্রী শাসিতটা ভালোই কারণে যে কিছুটা হলেও আপনি প্রশ্ন করার জায়গাটা অন্তত থাকে, কিন্তু রাষ্ট্রপতি শাসিত হলে আপনি বিরোধিতা ছাড়া তাদের বিপক্ষ বা তাদের প্রশ্ন তোলা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। আচ্ছা, তো ম্যানেজমেন্টের বিষয়টা তো আমরা বুঝছি, এখন অর্গানাইজেশনের বিষয়টা আসলে কেমন দেখেন? আপনারা মনে রাখবেন আমাদের যেগুলো হচ্ছে বিজনেস অর্গানাইজেশন, এইগুলোর কিন্তু সব কিছুর একটা গোল থাকে। গোলগুলো কি বলুন তো? প্রফিট বেস। আমাদের অর্গানাইজেশন ম্যানেজমেন্ট বলতে বোঝানো হয় আমাদের অর্গানাইজেশনটা এমন পদ্ধতিতে ম্যানেজ করা হবে যে দিন শেষে যেন এটা প্রফিট জেনারেট করে, বুঝতে পেরেছেন? আপনি অনেক ভালো জেনারেশন করলেন কিন্তু দিন শেষে আসলে কোনো প্রফিট জেনারেশন হলো না, তাহলে কিন্তু ওইটা কি করবে না, সাস্টেইন করবে না, বুঝতে পারছেন? তো এইটা হলো মূল জিনিস। আর অর্গানাইজেশন ম্যানেজমেন্ট হচ্ছে আপনার এই বিজনেসটাকে প্রফিট ওরিয়েন্টেড করার জন্য যেভাবে পরিচালনা করা দরকার সেটা পরিচালনা করাই হচ্ছে অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট, বোঝা গেল? অনেক সময় দেখা যায় কি আপনার প্রতিষ্ঠান খুব ভালোভাবেই চলতেছে, কর্মচারীদের সবার সাথে ভালো সম্পর্ক, কিন্তু দিন শেষে আপনি প্রফিট করতে পারতেছেন না, তাহলে কিন্তু ওই যে সমস্যা, যেমন দেখবেন বর্তমান সময়ে আপনার বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ভেতরে যে আপনার মার্জ করার যে চিন্তা চলতেছে, বা বিভিন্ন ব্যাংকের সাথে দেখবেন দুর্বল ব্যাংকের সাথে সবল ব্যাংকগুলোকে মার্জ করার যে চেষ্টা চলতেছে, এটাও কিন্তু দেখবেন দিন শেষে আপনার যা তাই আসবে। কারণ কি জানেন? কারণ কি হলো, যে টাকাটা বের হয়ে গেছে, যারা ঋণ খেলাপি তাদেরকে তো শাস্তিমূলক কিংবা তাদের ঋণটা আনার কোনো ব্যবস্থা নেই, বোঝেন নাই? এখন টোটাল টাকার ভেতর থেকে যে টাকাটা চলে গেছে ওই টাকা যদি আপনি না আনতে পারেন, তা আপনি মনে করেন যতই রিস্ট্রাকচারিং করেন না কেন, আপনার সিস্টেম তো দিন শেষে একই, বুঝেননি? দেখবেন খবরের কাগজে প্রত্যেক দিনই এই সম্পর্কে কলাম লেখা থাকে, তো দেখবেন ওখানে কথা কিন্তু একটাই,
তার মানে হচ্ছে আপনার যারা ঋণটা নিয়ে ঋণ খেলাপি করে দিচ্ছে ব্যাংকগুলোকে, তাদেরকে যদি আপনি মনে করেন ওই টাকা পরিশোধ করতে কোনোভাবে বাধ্যবাধকতা আনতে না পারেন, তাহলে তো ওই টাকাটা আলটিমেটলি তো উপর থেকে আসবে না। এখন যে টাকাটা চলে গেছে ওই টাকাটা তো ব্যাংকেরই চলে গেছে। ওই টাকাটা যতদিন না পর্যন্ত ব্যাংকের হাতে না আসতেছে ততদিন পর্যন্ত ওই দুর্বল ব্যাংকগুলোকে সবল করার কোনো উপায় নাই। আর মনে করেন যদি মার্জ করে দেন, অন্য একটা শক্তিশালী ব্যাংকের সাথে মার্জ করে দেন, এখন মনে করেন দুইজনকে যদি একসাথে করে দেন, তাহলে দেখা যাবে ওই দুইটার পরিস্থিতি যোগ করার পরে দেখা যাচ্ছে যে দুইটাই হয়তো বা উইক হয়ে যাচ্ছে। বুঝা গেল? তো এই যে মার্জ করার যে পরিকল্পনা বা বর্তমানে চলতেছে, এর আসলে ফলাফল কী হবে সেটা আল্লাহ মালুম। তবে খুব একটা ভালো পর্যায়ে যাবে না, এটা মোটামুটি সবারই মতবাদ একই। কারণ টোটাল অ্যাসেট বেস যদি আপনি হিসাব করেন, তাহলে দেখেন মার্জ আপনি যেভাবেই করেন না কেন, দুইটা ব্যাংক আলাদা থাকলেও দুইটা ব্যাংকের মোট সম্পত্তির পরিমাণ যা, দুইটা ব্যাংক একসাথে করে দিলেও দুইটা ব্যাংকের মোট সম্পত্তির পরিমাণ তো তাই। তাহলে আমাদের মার্জ করে দিয়ে কী লাভ? যে শক্তিশালী অ্যাডমিনিস্ট্রেশন আনতেছেন, কিন্তু শক্তিশালী অ্যাডমিনিস্ট্রেশন আনার জায়গাটা হচ্ছে ঋণ খেলাপিদের কাছ থেকে টাকা আদায় করা। সেটা যদি আদায় না করা যায় তাহলে আসলে কোনো কিছু সম্ভব না। মানে আমাদের টোটাল অ্যাসেটের যদি আমার চেঞ্জ না আসে, তাহলে আমি যেটাই করি না কেন কোনো কাজে আসবে না। কিন্তু যদি ওই দুর্বল ব্যাংকগুলোকে এখন খুব ভালো পলিসির ভিতর নিয়ে আসা হয়, যে যারা এর সাথে জড়িত ছিল এদের জিরো টলারেন্সের আওতায় নিয়ে আসেন এবং এদেরকে টাইম বাউন্ড দেন। হ্যাঁ, মানে এরকম যে যারা করছে কাজগুলো বা যারা ঋণ খেলাপির সাথে জড়িত ছিল তাদের টাকাগুলো যেন ফেরত নিয়ে আসার উপায় আনা হোক। এমন হয়তো বা দিয়ে দেওয়া হোক, কেউ যদি 100 কোটি নিয়ে থাকে 100 কোটি দেওয়ার দরকার নেই, সে অন্তত 60 কোটি দিক বা 70 কোটি দিক, তাহলেও ব্যাংকগুলো কোনো মতে হাঁপ ছেড়ে বাঁচবে। ক্ষতি তো হয়েছেই, কিন্তু দেখা যাচ্ছে একেবারে ডুবে যাবে না। কিন্তু মনে করেন যদি ওদেরকে ছেড়ে দেন আপনি সিম্পলি, তখন দেখা যাচ্ছে যে পুরো ব্যাংকগুলোর অবস্থা নাজেহাল হয়ে যাবে, এখন যেমন চলতেছে। তো এই বিষয়গুলো, আর মনে করেন ঋণ খেলাপের মূল কারণ তো বোঝেন, যে 10 টাকার জিনিস 1000 টাকায় ঋণ দেওয়া, এরপরে ও ঋণ নিয়ে তো ভাগছে, এরপরে আপনি 10 টাকার জিনিস কয় টাকায় বিক্রি করবেন আপনার ব্যাপার, বুঝেন নাই? এখন এই জিনিসগুলো আগে অনেক স্ট্রং ছিল, কিন্তু টাকা পয়সা দিয়ে ওরা যে কোনোভাবে বিষয়গুলো ম্যানেজ করছে। যে একটা জমির দাম হয়তো বা 1 কোটি টাকা, ওরা ওই জমিতে 60 কোটি টাকার লোন করাইছে। এখন 60 কোটি টাকার লোন করালে মানে কি, 1 কোটি টাকার জিনিস 60 কোটি টাকায় বিক্রি করছে। এরপরে ব্যাংক কোথায় যাবে কি যাবে না সেটা তাদের ব্যাপার, বোঝা গেল? এই সবগুলো ঋণ খেলাপির নিয়মই দেখবেন একরকম। বিভিন্ন ওই যে রিপোর্ট থাকে না, দেখবেন এখন ওই যে বিভিন্ন দেখবেন আপনার ডিটেকটিভ বিভিন্ন আপনার কি অনুষ্ঠান আছে না, যেমন দেখবেন বিভিন্ন চ্যানেলে প্রকাশ করে, তো ওখানে দেখবেন ঋণ খেলাপির বিষয়গুলো দেখবেন কিছু কিছু অঞ্চলে প্রকাশ করে, যেমন চিটাগাংয়ের এরকম বিভিন্ন জায়গার। তো দেখবেন ওখানে প্রত্যেকটা জায়গায় এই সিস্টেমে করা, এবং এর সাথে কিন্তু একটা পক্ষ জড়িত না, এর সাথে কয়েকটা পক্ষ জড়িত, যারা ওই সময়ে এইসব জিনিসগুলোকে কি করছে, ক্লিন চিট দিয়ে এগুলোকে বের করে দিছে, এবং এদেরও কমিশন পাইছে। কমিশন ছাড়া তো আর কেউ কাজ করে নাই। তবে আলটিমেটলি টাকাগুলো কিন্তু সাধারণ মানুষের, যাদের ইনভেস্টর ছিল, এদের টাকাগুলো বের হয়ে গেছে। আচ্ছা, আমাদের আর যে বিষয়গুলো একটু জানা লাগবে, আচ্ছা বলেন তো, আমাদের দেশের সরকার চাইলেই কি মনে করেন প্রচুর টাকা ছাপাইতে পারে না? কিভাবে? আপনি দেখেন পৃথিবীর যতগুলো দেশের অর্থনীতি স্ট্রং, 100 টাকার নোটের উপরে নাই। আমেরিকায় খেয়ে ফেলছে তো, এই জন্য আমেরিকাতে তো $100 উপরে নোটই নাই। ইংল্যান্ডে 100 ইউরোর উপরে কোনো নোট নাই। একটা জিনিস এখনো পয়সা চলে, আমাদের মনে করেন টাকা ছাপানোর যে স্ট্যান্ডার্ডটা, মনে করেন সর্বপ্রথম পৃথিবীতে তো আর টাকা ছিল না। টাকা ছিল, মনে করেন আপনারা যেভাবে কনসেপ্টটা করেন, পৃথিবীতে কিন্তু টাকা ছিল না। তখন কি ছিল, মানুষ হচ্ছে শ্রম এবং সম্পত্তি বিনিময় করত। শ্রম বিনিময় করতো কীভাবে, যে আমার জমিতে ধান লাগানো দরকার, তুমি আমাদের জমিতে 2 দিন ধান লাগাই দাও, বা এতটুকু জায়গায় ধান লাগাই দাও, আমি তোমার জমিতেও এতটুকু জায়গায় ধান লাগাই দেবো, সমান সমান বিনিময়, কোনো সমস্যা নেই।
আবার দেখা গেল কোনো সময় হয়তো বা কোনো কারো সম্পত্তি দরকার, যে কারো গরু দরকার, যে আমার জমিটা চাষ করা লাগবে, তোমার গরুটা আমাকে 2 দিনের জন্য দাও, আমি কিন্তু তোমার গরুটা 2 দিনের জন্য, আবার আমার কোনো গরু থাকলে বা আমি এই ফসল উঠলে তোমাকে এই পরিমাণ ফসল দিয়ে দিব, যে হয়তো বা আমি তোমাকে 5 কেজি ফসল দিয়ে দিব বা ধান দিয়ে দেব। তো তখন ছিল এই শ্রম এবং সম্পত্তির বিনিময়। তো পরবর্তীতে শ্রম এবং সম্পত্তির বিনিময়গুলো হলো কি, শ্রম এবং সম্পত্তির বিনিময় করার পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার কিছু কিছু জায়গায় দেখবেন যে কিছু দেখবেন না যে যারা একটু যেমন মোড়ল টাইপের বা যাদের মোটামুটি আর্থিকভাবে সচ্ছলতা বা সম্পত্তি এবং শ্রম যাদের কাছে বেশি আছে, তাদের কাছে মানুষ যায় বা তাদের কাছে যায়। এরকম করে দেখবেন যে প্রত্যেক গ্রাম বা প্রত্যেক জায়গায় এরকম একটা শ্রেণী থাকতো যে যাদের কাছে অনেক বেশি মানুষ আছে শ্রমিক হিসাবে বা অনেক বেশি সম্পত্তি আছে। তখন দেখা যাচ্ছে মনে করেন আপনার একটা গ্রামে হয়তো বা একটা জমিদারের মতো একটা লোক আছে, তার কাছে কিন্তু কোনো টাকা নাই, কিন্তু তার কাছে অনেকগুলো হয়তো বা কী আছে, আপনার এই যে জমিদারদের পেয়াদাদে আছে না, যাদেরকে দিয়ে কাজ করানো যায়। তো দেখা যাচ্ছে যে ওরা যে জমিদারদের পেয়াদাদেরকে একদিনের জন্য নিয়ে আসতে পারতো, যে আপনি এরকম আমাদেরকে এরকম 3 জন লোক দেন, আমরা আপনাকে এতটুকু কি দিব, হয়তো বা ধান দিব বা গম দিব। তো ওই সময় এরকম করে তখন কি হলো, এই বিনিময়টা থাকলো। তো এই বিনিময়টা থাকার এক পর্যায়ে তখন হচ্ছে কি মানুষ শ্রমের সাথে শ্রমের বিনিময় করত, সম্পদের সাথে সম্পদের বিনিময় করত। একটা সময় আসলো কি, এটা যেতে যেতে একটা সময় আপনার কড়ি আছে না, কড়ির বিনিময় আসলো বা অন্য কোনো কিছুর বিনিময় আসলো। এই বিনিময় আসতে আসতে সর্বশেষ যে বিনিময় আসছিল সেটা হচ্ছে আপনার সোনা দিয়ে, যে আপনার হ্যাঁ সোনার মোহর বা রূপার মোহর যেটা বলে, যে আপনি কাজ করলে এই সোনার মোহর বা রূপার মোহর পাবেন। তো এই মোহর দেওয়ার পরে হলো কি, যে মোহর দিলে তখন সমস্যা দেখা দিল যে মোহরগুলো কিন্তু দামি হইতো বেশি। তো ওই মোহরগুলো দেখবেন যারা গোল্ড স্মিথ আছে, স্বর্ণকার, ওই গোল্ড স্মিথদের কাছে ওই সোনাগুলো নিয়ে জমা রাখতো। এখন মনে করেন আপনি হয়তো বা 50টা স্বর্ণমুদ্রা জমা রাখছেন, ওরা একটা রিসিটে লিখে দিত যে আপনি অমুক, আপনার এখানে 50টা স্বর্ণমুদ্রা জমা আছে, একটা রিসিট আছে। এখন মনে করেন আপনি একটা জমি কিনতে গেছেন, তখন জমি কিনতে গেলে আপনার কিন্তু ওই যে 50টা স্বর্ণমুদ্রা আছে, ওই 50টা স্বর্ণমুদ্রা না দিয়ে আপনার যে রিসিটটা আছে ওই রিসিটটা দিয়ে দিতে পারবেন। ওই রিসিটটা যার কাছে থাকবে ওই 50টা স্বর্ণমুদ্রার মালিক সে। তো এই যে রিসিট চালাচালির একটা উদ্ভব হলো, যে আপনি স্বর্ণকারের কাছে বা স্বর্ণকারের কাছে স্বর্ণ জমা রাখবেন আর ও আপনাকে একটা রিসিট লিখে দেবে এবং ওই রিসিট দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। এইটা হচ্ছে টাকার প্রাথমিক রূপ ছিল, ওইটা থেকেই টাকা আসা শুরু করছে। তো এরকম হলো, এরকম করে সারা পৃথিবীতে এই রিসিট ব্যবস্থা শুরু হলো, যে প্রত্যেক দেশে এরকম স্বর্ণ এবং রূপা, সোনা এবং রূপা এই দুইটা জমা রাখা হতো এবং এই দুইটার উপরিতে টাকার কি হতো, ওই রিসিট দিয়ে দেওয়া হতো। ওই রিসিটই টাকা হিসাবে সবার হাতে ঘুরতে থাকতো। এরপরে এখন দুইটা দেশের বিনিময় হার তাহলে কি হবে, এখন সোনা তো দুইটা দেশের ভিতরে কমন না। তখন দেখা গেল মনে করেন আমাদের দেশে একটা গরুর দাম হলো মনে করেন 30টা স্বর্ণমুদ্রা, এখন ভারতে মনে করেন একটা গরুর দাম হয়তো বা 20টা স্বর্ণমুদ্রা। তাহলে দুইটা দেশের বিনিময় হার কয়টা হবে বলেন তো, একটা গরু যদি আপনি বিনিময় করতে চান। তাহলে এই যে বিনিময় হারটা তখন কিভাবে আসতেছে, ওই যে আপনার যে কোনো জিনিস বা সোনার যেভাবে বিনিময় করতেছেন ওই বিনিময় হারটা তখন হচ্ছে ছিল গোল্ড স্ট্যান্ডার্ড। যেমন একটা দেশের সাথে আর একটা দেশের বিনিময় হার কীভাবে আসবে, ওই সেম জিনিস এই দেশে যতটুকু সোনায় পাওয়া যায় ওই সেম জিনিস ওই দেশে কতটুকু সোনায় পাওয়া যায়, এবং এইভাবে তখন বিনিময় করা হতো। কিন্তু পরবর্তীতে বিষয় থাকলো কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তখন আসলো আপনার IMF এবং হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, এই দুইটা প্রতিষ্ঠা করার পর ওরা বলল যে সারা পৃথিবীর গোল্ড স্ট্যান্ডার্ড বা কোনো দেশের মুদ্রার বিপরীতে সোনা জমা রাখার দরকার নেই, শুধু ডলারের বিপরীতে সোনা জমা রাখা থাকবে। এবং কতটুক ডলারের বিপরীতে কতটুক, সেটা হচ্ছে 1 আউন্স ডলারের বিপরীতে, এই 1 আউন্স সোনার বিপরীতে $35। ঠিক আছে, 1944 সালে ব্রেটন উডস সম্মেলনে এই সিদ্ধান্ত আসে। তো এরকম করে চলতে থাকলো। তখন দেখা গেল কি, যেমন দেখেন আমাদের দেশে আগে যখন টাকা ছাপানো হতো তখন কিন্তু ওই টাকার বিপরীতে সোনা রিজার্ভ থাকতো, যে আপনি যখন কোনো টাকা আসতেছে ওর উপরে বিপরীতে সোনা রিজার্ভ থাকতেছে। কিন্তু 1944 বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে আসলো যে টাকা ছাপাতে গেলে তার বিপরীতে ডলার রিজার্ভ থাকতে হবে। এখন ডলার রিজার্ভ আর ডলারের বিপরীতে আমেরিকাতে কি স্টক আছে, সোনা স্টক আছে। কিন্তু 1971 সালে এসে তখন আবার করলো কি, আমেরিকায় সোনার সংকট দেখা দিল বা বিভিন্নভাবে সোনার সংকট দেখা দেওয়ার কারণে
তখন আমেরিকার বর্তমান ওয়াটারগেট কেলেঙ্কারিতে জড়িত ছিল না আপনার মার্কিন প্রেসিডেন্টের নামটা ভুলে গেলাম, না না নিক্সন বোধহয়, আপনার ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত 1971 সালের 15ই আগস্ট। তো তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিলেন যে আজ থেকে ডলারের বিপরীতে কোনো কি থাকবে না, সোনা মজুদ থাকবে না। আপনারা সবাই কি করবেন, সবাই যে যেমন যার যার কাছে টাকা আছে তারা তাদের মতো টাকা স্টক করবেন এবং সেই টাকা শুধু ডলারেই কি হবে, কনভার্ট হবে। ওইখান থেকে তারা কিন্তু কি করে দিল দেখছেন, হ্যাঁ মানে ডলারটাকে ফুল পাওয়ারফুল করে দেওয়া হলো। এবং আমাদের বর্তমান যে টাকা, এই টাকা কিন্তু এই টাকার যে মূল্য এটা কিন্তু হুকুমের আদেশের মূল্য হয়ে গেল। কারণ আমাদের আগে যদি 1 টাকা থাকতো, সে 1 টাকার পেছনে 1 টাকা সোনা থাকতো, কিন্তু এখন কিন্তু নাই। কারণ ওই সময় যখন মার্কিন প্রেসিডেন্ট তখন এটা ঘোষণা দিয়ে দিলেন, ঠিক আছে, নিক্সন, যে এখন থেকে আপনাদের এই যে কাজ হবে এর বিপরীতে সোনা লাগবে না, আপনারা শুধু ডলারকেই রিজার্ভ করতে পারবেন। ওই আদেশের পর থেকে মনে করেন এর আগে কিন্তু সারা পৃথিবীর সোনা সব কিছু আমেরিকা গুছাই ফেলছে, বুঝেননি, মজুদ করা শেষ। এখন মজুদ করা যখন শেষ হয়ে গেছে, ঠিক আছে, আজ থেকে আর লাগতেছে না, আপনারা আপনাদের মতো এটা করেন। কিন্তু একটা জিনিস দেখেন, আপনার হাতে যদি কোনো রিসোর্স না থাকে, আপনি টাকা সাপ্লাই কী করবেন? মনে করেন একটা দেশে 2জন লোকের মোট শ্রমের পরিমাণটাই তো ওই দেশের মূল টাকা, বুঝেননি? মনে করেন একটা দেশে 2জন লোক আছে, এখন 2জন লোকই ধান চাষ করে, 2জন লোকের জমিতে টোটাল 2 মণ ধান হয় প্রতি বছর। তার মানে হচ্ছে ওই দেশের মোট সম্পত্তি কিন্তু ওই 2 মণ ধানই। এখন মনে করেন ওই 2 মণ ধানের বিপরীতে মনে করেন ওই দেশে আর একটা ব্যাংক আছে, সে হয়তো বা 100 টাকা নোট ইস্যু করলো, 1 টাকার 100টা নোট। তাহলে ওই 2 মণ ধানের দাম কত? 100 টাকা। সে যদি বলতো না 100 টাকা না, আমি 500 টাকা বানাবো, তাহলে ওই 2 মণ ধানের দাম কত আসতো? 500 টাকা। এখন আমাদের মোট শ্রম ফিক্সড, কিন্তু আমরা টাকা যত বাড়িয়ে দিই তখন হয় কি, ওই টাকাটা শ্রম তো বাড়তেছে না, তখন ওই টাকা প্রথম 2-3 হাতে কিন্তু কি হয়, আপনার সম্পত্তি অর্জন করে দেয়। কিন্তু তারপরে হয় কি, ওভারঅল ইকোনমিক্সে তখন একেবারে নিচে 3-4 হাত পার হওয়ার পরেই তখন ওই টাকার দাম কমতে থাকে। মনে করেন আপনি হয়তো বা কী করতেছেন, টাকা ছাপায় সর্বপ্রথম রোড টোড এগুলো তৈরি করতেছেন। এখন ওই যে রোড টোড তৈরি করার পরবর্তীতে টাকাটা কি কনস্ট্রাকশন সাইডে চলে যাচ্ছে না? কনস্ট্রাকশন সাইডে চলে গেলে মনে করেন এই মানে বাংলাদেশে হয়তো বা মনে করেন 100 মণ ধান হয়েছে। এখন 100 মণ ধানের বিপরীতে মনে করেন বাংলাদেশে টাকা আছে 1000 টাকা, তো 100 মণ ধানের দাম কত? 1000 টাকা। এখন যদি কোনো কারণে মনে করেন ওই 1000 টাকার বিপরীতে হয়তো বা এখন বাংলাদেশে আরও 4000 টাকা বেশি ছাপানো হলো, তখন ওই 100 মণের ধানের দাম কত? 5000 টাকা। তখন কি হচ্ছে, তাহলে ওই টাকার দাম কমে যাচ্ছে না? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে মোটামুটি আপনার কি হয়, ইম্প্যাক্ট ফেলে। এখন বিষয়টা হচ্ছে অর্থনীতির এই স্টেপগুলো হচ্ছে অনেক স্টেপ বাই আমাদের কাছে আসে। যেমন মনে করেন আপনার প্রথম যে বিষয়টা, আমাদের জীবনে দেখবেন সকল পণ্য কিন্তু সমান প্রভাব বিস্তার করে না। যেমন মনে করেন আপনার বাজারে যদি তেলের দাম বাড়ে, ভোজ্য তেল এবং হচ্ছে পরিবহন তেল, জ্বালানি তেল, এই দুইটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনকে ইম্প্যাক্ট করবে। তাতে আপনি যদি ঘরে ঘুমাই থাকেন তাও ইম্প্যাক্ট করবে, বিশেষ করে জ্বালানি তেল। কারণ হচ্ছে আপনার যে খাবারগুলো আছে, এই খাবারগুলো দেখবেন কিন্তু সবগুলো পরিবহনের মাধ্যমে আসে। দেখবেন ওই পরিবহনের কারণে কিন্তু ওই খাবারের দাম বেড়ে যাবে, এবং খাবারের দাম যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু আপনাকে বেশি দামে খাবার কিনতে হচ্ছে। এবং দেখবেন জ্বালানি তেল হলো এমন একটা জিনিস যে সবসময় এটার দাম বাড়লে পুরো অর্থনীতি চেঞ্জ হয়ে যায়। এই জন্য দেখবেন আমেরিকা কিন্তু সকল চেষ্টা করেও মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে এইগুলো তো জ্বালানি তেলের প্রধান উৎস, এইগুলোতে দেখবেন কখনো কোনো পলিটিক্যাল স্ট্রংনেস আনতে দেয় না, যে তারা যা বলবে সেটাই চলবে, তারা যেন জ্বালানি তেলের কোনো বিষয় নিয়ে বিদ্রোহ না করতে পারে। ইরান মাঝে মাঝে বিদ্রোহ করে, কারণ আসলে ইরানের ভৌগোলিক অবস্থানের কারণে আসলে আমেরিকা সেভাবে কী করতে পারে না, আপনার সবসময় কন্ট্রোল করতে পারে না। এই জন্য দেখবেন ইরান কিন্তু মাঝে মাঝে কী হয়, বিভিন্ন সময় বিভিন্ন হুমকি ধামকি দিয়ে দেয়, বিভিন্ন সময় আপনার বিভিন্ন হুমকি ধামকি দিয়ে বিভিন্ন কাজবাজ করে ফেলে, কিন্তু বিভিন্ন কথা শোনে না। এবং ইরানের দেখবেন ভৌগোলিক এবং ইরানের পাশে যে হলো আপনার যে কি যেন বলে ভূমধ্য সাগরের যে জায়গাগুলো আছে,
ওখানে দেখবেন যে তেল পরিবহনের সবচেয়ে বড় ট্যাঙ্কার কিন্তু ওই দেশের পাশ দিয়ে আসতে হয়। এখন ইরান যদি কোনো সময় চায় যে এইখানে আগামীকাল থেকে কোনো ট্যাঙ্কার যদি পার হয় তাহলে আমরা পার হইতে দিব না, তাহলে কিন্তু একদিনই আমেরিকার তেলের বাজার অস্থিতিশীল হয়ে যায়। এই জন্য দেখবেন আর যাই কিছু হোক, ইরান কিন্তু দেখবেন হুমকি ধামকি দিলেও আমেরিকা সরাসরি কিছু বলতে চায় না, কারণ হচ্ছে ওই দেশের ভৌগোলিক অবস্থান এবং তেলের বাজারের উপর নিয়ন্ত্রণ। এই জন্য দেখবেন কিছুদিন আগেও কি করছে, ইরান হঠাৎ করে ইসরায়েলের উপর আক্রমণ করে বসছে না, কিন্তু আমেরিকা কি কিছু বলতে পারছে? আমেরিকা বলছে আচ্ছা ঠিক আছে, আমরা দেখা যাক কী করা যায়। সরাসরি আবার ইসরায়েলকেও বলে নাই তুমি ইরানের উপর আক্রমণ করো। কারণ কি? কারণ ইরান যদি কোনোভাবে ওই দেশের তেলের বাজারকে কি করে, প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে আমেরিকার ভেতরের অর্থনীতি খুব বড় ধরনের বাধাপ্রাপ্ত হবে। তো এরকম বিভিন্ন পলিটিক্স আছে, জিও পলিটিক্স আছে। মনে করেন জিও পলিটিক্সে যারা খুব ভালো বোঝে, এরা দেখবেন অন্য মানে আমাদের পলিটিক্সের 70% ডিপেন্ড করে হচ্ছে জিও পলিটিক্সের উপর। মানে এক একটা জায়গার স্ট্রাকচার দেখবেন একরকম। ঢাকা শহরের আইন কানুন পরিস্থিতি যতটা স্ট্রংলি মনিটর করা হয়, একটা গ্রামের আইন কানুন পরিস্থিতি কিন্তু অতটা স্ট্রংলি মনিটর করা হয় না। কারণ একটা গ্রাম 1 বছর বন্ধ থাকলেও কিন্তু অর্থনীতির উপর প্রভাব পড়বে না, কিন্তু ঢাকা শহরের একটা রাস্তা 1 ঘন্টা বন্ধ থাকলে খবর আছে। বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়। তো দেখেন এখানে যাবতীয় যে বিষয়টা হলো, আমাদের পৃথিবীর দেখবেন এখন মোট যে সম্পত্তি, এটা থেকে আমাদের পৃথিবীর মোট দায়ের পরিমাণ কিন্তু বেশি। এটা কিভাবে সম্ভব বলেন তো? মনে করেন আমাদের সারা পৃথিবীতে যত সম্পত্তি আছে, মনে করেন আমাদের সারা পৃথিবীতে সম্পত্তি আছে মনে করেন হয়তো বা 1000 টাকার। এখন আমাদের সারা পৃথিবীতে মোট দায়ের পরিমাণ আছে মনে করেন 3000 টাকা। দায়টা সব জায়গায় ওভারঅল মনে করেন আমাদের মানে ইন টোটাল আপনি যদি হিসাব করেন তাহলে দেখবেন যে আমাদের মোট পৃথিবীর মোট সম্পত্তি থেকে মোট দায়ের পরিমাণ বেশি। এটা কিভাবে বলেন তো? মনে করেন আপনি ব্যাংক থেকে যখন লোন নিছেন, ব্যাংকে আপনাকে 10 টাকায় লোন দিবে। কয় টাকায় লোন দিবে? 12 টাকা। এখন ব্যাংকের কাছে আছে কয় টাকা? 10 টাকা। সে আপনার কাছ থেকে কত টাকা বেশি নেবে? 2 টাকা বেশি নেবে না? তো পুরো অর্থনীতি তো এইভাবে চলতেছে। তো এখন মনে করেন অর্থনীতির ব্যাংকের আসতে মনে করেন ব্যাংকের হাতেই আছে 1000 টাকার মনে করেন 600 টাকা। এই 600 টাকা যদি ব্যাংক মনে করেন এরকম সবার কাছে লোন দিয়ে দেয় 2% বেশি হারে, তো টোটাল দায় টোটাল সম্পত্তি থেকে বেশি হবে না? তো এটা কোন দেখলেন যে আপনার পুরো অর্থনীতি বা পুরো পৃথিবীর অবস্থা যদি আপনি কল্পনা করেন, তো দেখবেন আমাদের পুরো পৃথিবীর যে চাহিদা তার থেকে আমাদের পুরো পৃথিবীর দায় বেশি। কী কারণে? কারণ হচ্ছে আমরা সিস্টেম করে ফেলছি এরকম। বুঝতে পারছেন? এটা ধরলে আপনি মনে করেন পুরো ওভারঅল বিষয় দেখেন। তারপরে মনে করেন ফরেন এক্সচেঞ্জ, আমাদের বাংলাদেশি টাকা, আমাদের 1 টাকা সমান সমান এখন কত? $115। কিছুদিন আগে কি করলো বাংলাদেশ ব্যাংক? ক্রোলিং পেগ সিস্টেম করলো। ক্রোলিং পেগ মানে হচ্ছে পেরেক মেরে দেওয়া। মনে করেন এটাকে পেরেক মেরে দিছি না আমরা, নড়াচড়া করতে পারতেছে না। পেগ মানে হচ্ছে কি, বাংলাদেশ ব্যাংক একটা সেট করে দেয় যে ভাই আপনি এত টাকাই করেন, এর চেয়ে বেশি করেন না, কমও করেন না। এটাকে বলে হচ্ছে ক্রোলিং পেগ সিস্টেম। আর ক্রোলিং মানে হচ্ছে যে হামাগুড়ি দেওয়া, এর আশেপাশে করেন। কিন্তু সমস্যা হয় কি, আমাদের হুন্ডি ব্যবসায়ী যারা আছে, হুন্ডি মানে তো বোঝেন, হুন্ডি মানে এরকম মনে করেন সিম্পল একটা উদাহরণ দিই। মনে করেন ঢাকা এবং মনে করেন আপনার গ্রাম। মনে করেন ঢাকায় আপনি যেখানে থাকেন, আপনার পাশের ফ্ল্যাটে কিংবা আপনার মনে করেন আপনার যেখানে আছেন তার হয়তো বা 2-3 বিল্ডিং পরে আপনার গ্রামের একজন আছে পরিচিত। তো এখন হয়তো বা আপনার টাকা দরকার। এখন বিকাশে পাঠাইলে 1000-এ কয় টাকা কাটবে? 18 টাকা কাটবে। এখন মনে করেন ও ঢাকায় চাকরি করে, তো বললো যে ঠিক আছে আপনি তুমি ওর কাছ থেকে 2000 টাকা নিয়ে নাও, আর গ্রামে ওর যে ভাই আছে ওকে আমি 2000 টাকা দিয়ে দিচ্ছি। তো ভেতরে কি বিকাশের, নগদের কিংবা ব্যাংকের কারোর আশা লাগলো? খরচ দেওয়া লাগলো? খরচ দেওয়া লাগলো না। হ্যাঁ, যা টাকা হ্যাঁ, এখন হচ্ছে কি, যখন হচ্ছে আপনার এই যে আমরা হুন্ডি করে হয়তো বা ব্যাংকে টাকা আনতে গেলে কিছু টাকা কিন্তু কি হয়, কমে চলে যায়। তখন হয় কি, ঠিক আছে ব্যাংকে গেলে তোমার 1000-এ হয়তো বা 15 টাকা চলে যাচ্ছে, তুমি আমাদেরকে করো, আমরা 1000-এ 5 টাকা দিব। তখন তারা কি আর ব্যাংকে যাবে? এটা হচ্ছে হুন্ডি। এখন হয় কি, ব্যাংকের রেট থেকে হুন্ডিওয়ালারা টাকা একটু বেশি দেয়। এই জন্য দেখবেন যে আমাদের ডলারের দাম যখন একটু বাড়ে, তখন দেখবেন যে ডলারের ঘাটতি পড়ে যায়। কী কারণে? তখন টাকাটা হুন্ডিতে চলে যায় সব। তখন মানুষ কি করে, আর ব্যাংকের কাছে যায় না। আবার যারা বিদেশে আছে ওরা আবার সরাসরি অনেকে সঠিক বৈধ লাইনেও নাই,
অনেকে কী করতে পারে না, সরাসরি ব্যাংকের দ্বারস্থও হইতে পারে না। এসব বিভিন্ন বিষয় থাকে। আরটা দেখবেন আমাদের এই যে রেট চেঞ্জ হয় কী কারণে বলতে পারেন? আমাদের এই যে ফরেন এক্সচেঞ্জের রেট দিই না, যেমন আমাদের এখন বাংলাদেশ $1 সমান কত? 115 টাকা। আবার আপনি যদি আমাদের জাপানের যদি মনে করেন যে মুদ্রা আছে, ওই মুদ্রা সমান বলেন তো বাংলাদেশি টাকা বেশি না কম? জাপানিয়ান থেকে আমাদের বাংলাদেশি টাকার ভ্যালু বেশি। তারপরে দেখেন লেবানন থেকেও কিন্তু আমাদের বাংলাদেশি টাকার ভ্যালু বেশি। এগুলো আসলে কিভাবে ডিপেন্ড করে আপনারা কেউ জানেন? যে এই বিনিময় হারটা কিভাবে করতেছে, এই বিনিময় হারের উপরে কিন্তু সব। যেমন আমাদের দেশের এখন দেখেন $1 সমান 115 টাকা। কোনো কারণে তার মানে দেখেন আমাদের বাংলাদেশের একটা বাড়ির দাম আমেরিকায় কত টাকা, কারণ আমাদের তখন এটা কি হয়েছে, ভ্যালুয়েশন কম হয়ে গেছে না? যদি আমাদের এরকম হইতো যে $1 সমান 1 টাকা, তখন দেখেন আমাদের অর্থনীতির দাম কিন্তু বাড়তো। তার মানে হচ্ছে কি, আমাদের যখন বিনিময় হারটা কমে যাচ্ছে, পুরো আমাদের অর্থনীতি কিন্তু ডিভ্যালুয়েশন হয়ে যাচ্ছে। কারণ কি হচ্ছে, তখন আমাদের এইখানে মনে করেন এই বিল্ডিংটার দাম আমরা ধরলাম হয়তো বা 1000 টাকা। এখন মনে করেন যখন বিনিময় হার বেড়ে যাচ্ছে, 100 টাকার জায়গায় 115 টাকা হয়ে যাচ্ছে, তখন এই বিল্ডিংটার দাম কমে যাচ্ছে না? তখন এটা আগে যে কয় ডলারে কিনতে পারতাম, এখন তার চেয়ে কম ডলারে কিনতে পারতেছি না? তার মানে এই পুরো অর্থনীতি দেখবেন যখন বিনিময় হার একটু বেড়ে যাচ্ছে, তখন আমাদের পুরো অর্থনীতিই কিন্তু ছোট হয়ে যাচ্ছে। বোঝা গেল? এবং বিনিময় হার দেখেন আগে আমরা কিন্তু সোনা দিয়ে মেজার করতাম, এখন ডলার দিয়ে করি। তার মানে হচ্ছে কি, আমাদের বিনিময় হার করি আর যাই করি, আমাদের এই প্রাইস কমে যাওয়া বা আমাদের দেশের মনে করেন 1000 টাকা ডিভ্যালুয়েশন হওয়া মানে কি, আমেরিকার 1000 টাকা অ্যাডিশন হওয়া। কারণ আমরা কার বিপরীতে কাজ করতেছি? ডলারের বিপরীতে। কিন্তু যদি আমরা এটা ডলার না নিয়ে ওই গোল্ড স্ট্যান্ডার্ড রাখতাম, তাহলে কি হতো? তাহলে গোল্ডের দাম বাড়তো। এখন গোল্ড আমরা যে কোনো কারো কাছ থেকে কর্জও করতে পারতাম, নিতেও পারতাম, কিন্তু এখন কিন্তু আমরা ওইটা পারতেছি না। শোনেন, ডলার আর গোল্ড সেম হলেও তো আমার সমস্যা নেই, আমি তো গোল্ডকে চেঞ্জ করতে পারতেছি না। এখন মনে করেন কিছুদিন আগে, এখন শ্রীলঙ্কায় যেমন দেখেন কিছুদিন আগে যেটা হলো, এটা কি কারণে হলো? এটা যদি মনে করেন গোল্ড স্ট্যান্ডার্ড হলে কিন্তু এতটা ধরা খাইতো না। বুঝতে পারছেন? কারণ কি, ডলার স্ট্যান্ডার্ডে যে কোনো দেশের ডিভ্যালুয়েশন হয় ক্রমহ্রাসমান পদ্ধতিতে। ক্রমহ্রাসমান পদ্ধতি মানে তো বোঝেন, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট পদ্ধতি যেরকম, এরকম বেসিসে হয়। কারণ যখন আপনার মনে করেন দেশ থেকে বাইরের দেশের লোক চলে যাচ্ছে, এখানে কর্মসংস্থান হচ্ছে না, মানে বেকারত্ব বেড়ে যাচ্ছে, তখন দেখবেন আস্তে আস্তে কিন্তু ডলার ফল করতে থাকে। এবং ডলার এমনভাবে ফল করে, এটা দেখবেন যে আপনার স্টেপ বাই স্টেপ অনেক বেশি। যেমন লেবাননের যদি কাহিনী দেখেন, আপনার লেবাননে কি হয়েছে, করোনার পরে যে বিস্ফোরণ হলো, এটার অর্থনীতি কিন্তু এমনি অনেক নাজুক ছিল। যে লেবাননে আপনার ওই দেশি মুদ্রায় সম্ভবত 2000 টাকা দিয়ে ওই দেশি 2000 কারেন্সিতে $1 পাওয়া যেত, কিন্তু আবার সরকারি কারেন্সিতে রেট ছিল সম্ভবত 200, মানে ওই কারেন্সিতে 240 কি 300-র ভেতরে $1 পাওয়ার কথা ছিল, কিন্তু পাওয়া যেত প্রায় ওই দেশি 2000 কারেন্সি বা মুদ্রা দিয়ে $1 পাওয়া যেত। মানে এটা কেন হয়েছে? এটা হয়েছে ওই দেশের অবস্থারগত বা বিভিন্ন প্রকার সমস্যার কারণে। এবং দেখবেন যে ডলারের দাম বাড়ার কিন্তু বিভিন্ন প্রকার ফ্যাক্টরস কাজ করে। আমেরিকা মানে এটাকে এমনভাবে সেট করছে যে আপনি যদি বসেও থাকেন, তা ওরা আপনাকে সবসময় কী করতে পারবে? কন্ট্রোল করতে পারবে। কারণ হচ্ছে কি, আপনি আপনার বাইরে যখনই যাবেন তখনই ডলার লাগবে, আর যখনই ডলার লাগবে তখন ওরা এমনভাবে কিছু স্ট্যান্ডার্ড সেট করছে, এমনভাবে কিছু কাজ করে রাখছে, ডলারের দাম ওরা বাড়াইতেও পারবে, কমাইতেও পারবে। সুতরাং আপনি পৃথিবীর যেখানেই যান, সেখানেই ওদের রাজত্বর বাইরে বেরোতে পারবেন না। এরা যদি, যেমন আমি মালয়েশিয়া চলে গিয়ে রিঙ্গিত, আমাদের চলে টাকা, আমরা যদি ডলার এক্সচেঞ্জ না করে এর মধ্যে যদি অন্য কোনো ব্যবস্থা করতো অন্য দেশগুলো, তাহলে কি ডলারের পাওয়ারটা থাকতো না? তাহলে থাকতো না। যেমন না, চায়নার মুদ্রা আবার দুইটা, চায়না ইয়ান আছে, আর আরেকটা হলো চায়নার আপনার দুইটা মুদ্রা আছে চায়নাতে। বুঝতে পারছেন? হ্যাঁ, ডলার নাই, দুইটা মুদ্রা আছে, একটা আছে ইয়ান আর একটার নাম
না না, চায়নারটা হলো চায়না একটা হচ্ছে আরএমবি, আর আরএমবি বলে, আর একটা দেখতেছি চায়না কারেন্সি বলে। চায়না কারেন্সি বলতে মানে চায়নার মুদ্রা কিন্তু দুইটা, পৃথিবীতে একমাত্র দেশ চায়না যার ভেতরে দুইটা মুদ্রা চলে। আর হলো আপনার যেটা বললেন ওটাকে বলে হচ্ছে কারেন্সি সোয়াপ, যেমন বাংলাদেশ ভারতের ভেতরে আছে কারেন্সি সোয়াপ বলে। যেমন আমার দুইটা দেশের সরকার ঠিক আছে আমরা ডলার নিব না, আমি রুপিতে দিলাম। হ্যাঁ মানে ওইটা করতে গেলে যে কিছুদিন আগে প্রায় 6 মাস হয়েছে কারেন্সি সোয়াপ বলে। এই কারেন্সি সোয়াপ করলে সম্ভব, কিন্তু কারেন্সি সোয়াপ করতে গেলে যদি দুইটা দেশে সেরকমভাবে কারেন্সি সোয়াপ ম্যানেজ করতে পারে তাহলে সম্ভব হয়, ঠিক আছে। কিন্তু আপনি মনে করেন একা তো সকল দেশ ম্যানেজ করতে পারবেন না। প্রতিবেশী দেশ যেমন ভারতের সাথে সব কিছু ঠিক আছে, ভারতের সাথে কারেন্সি সোয়াপ চলতেছে আমাদের, কিন্তু আপনি মনে করেন চায়নার সাথে আবার ম্যানেজ করতে গেলে হচ্ছে না। ওইটাই বলতেছি যে এই দেশগুলো যদি এভাবে করতো, আমি রুপিতে বা ইয়েনে বা টাকায় কনভার্ট করতো, তাহলে কিন্তু ডলারটা তো পাওয়ারফুল থাকতো না। এখন ওই বিষয়টা করবে কিভাবে বলেন? এখন ওই বিষয়টা মানে ম্যানেজ করা তো অনেক কঠিন না। মনে করেন এখন আমেরিকা যেভাবে পুরা অর্থনীতিটাকে ম্যানেজ করে ফেলছে, মনে করেন তাদের বিশ্বব্যাংক বলেন বা অন্য সব কিছু প্রতিষ্ঠান থেকে যেভাবে লোন দিয়ে পুরা দেশের অর্থনীতিটাকে ক্যাপচার করে ফেলছে, এটাকে আপনি অন্য কোথাও পারবেন বা অন্য কোনো দেশ পারবে? মনে করেন বিশ্বব্যাংক থেকে আপনি যত সহজে যত কম সুদে লোন নিতে পারেন, অন্য কোথাও তো এত কম সুদে পারেন না। এবং তাদের লোন নিতে গেলে তারা কিছু মানে দক্ষতা দেয়, যেমন বিশ্বব্যাংক থেকে লোন নিলেন তারা ঠিক আছে আপনারা যে কাজ করবেন এই কাজে তো আপনাদের এক্সপার্ট নাই, আমরা আমাদের এক্সপার্ট দিচ্ছি। যেমন আপনি ভালো একটা সেতু করবেন, বলবো আমরা ইঞ্জিনিয়ার দিচ্ছি আপনারা কাজ করেন, তখন কি তাদের কাজের জায়গা তৈরি হয়ে যাচ্ছে না? সে টাকাও দিচ্ছে, টাকাও দিয়ে দিচ্ছে, আবার লোক দিয়ে সেকেন্ড দিচ্ছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তো এই যে দুইটা প্রতিষ্ঠান হয়েছে, আইএমএফ আর এই ওয়ার্ল্ড ব্যাংক, এরাই তো খেয়ে দিল সব। ওরাই প্রত্যেকটা কিছু তো এখানে আসলে প্রথমে যখন কি ব্রিটেন উডস সম্মেলনের প্রথমে যখন এটাকে ধরছিল, তখন আসলে প্রথমে পুরো পৃথিবী এতটা বুঝতে পারে নাই যে এটা। আচ্ছা ঠিক আছে, অফ করে দেবো এটা তো মোটামুটি। আচ্ছা কার কোনো প্রশ্ন থাকলে বলেন, এই কোর্স রিলেটেড চ্যাপ্টার সিম্পল চ্যাপ্টার তো এটা, মানে লিনিয়ার রিলেশন আলোচনা।